চলো আজকে আমরা ব্রিক্স নিয়ে একটু আলোচনা করব। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি ব্রিক্সের সম্পূর্ণ একটা বেসিক কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব এবং ব্রিক্স জিনিসটা কি, তার গঠন এবং বর্তমান পরিস্থিতিতে তার ভ্যালু কতটা, সেটাও আমরা এই ভিডিওতে আলোচনা করব। ব্রিক্সে যাওয়ার আগে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ব্রিক্স কিন্তু এমনি এমনি তৈরি হয়নি। ব্রিক্স কিন্তু এমনি এমনি তৈরি হয়নি। ব্রিক্স তৈরি হয়েছিল কেন? তার জন্য আমাদেরকে একটু অতীতে যেতে হবে। কখনকার অতীত? ঠান্ডা যুদ্ধের ঠিক পরবর্তীকালে। আমরা দেখেছিলাম ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে সেখানে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশনকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে। আমরা ছড়িয়ে যেতে দেখেছি এলপিজি মুভমেন্টকে। এবারে যে এলপিজি, এটা আমাদের ভারতবর্ষেও চালু হয়েছিল কত সাল? 1991। কার সময়? পিভি নরসিংহ রাও। তখন অর্থমন্ত্রী কে ছিলেন? ছিলেন ডক্টর মনমোহন সিং। শুধু তাই নয়, আমি তো শুধু ভারতবর্ষের কথা বললাম, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে কিন্তু এই এলপিজির সব ব্যাপক প্রয়োগ আমরা দেখতে পেয়েছিলাম। আর এই যে এলপিজি চালু হয়েছিল তার পিছনে দায় ছিল কার? কে রেসপন্সিবল ছিল? ছিল আমেরিকা। কারণ আমেরিকা চেয়েছিল তাদের যে ক্যাপিটালিস্ট সিস্টেম সেটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ছড়িয়ে দিতে। কারণ সেই সময় আমরা দেখতে পেয়েছিলাম যে রাশিয়ার ভাঙন, এবং রাশিয়ার ভাঙন মানে আমেরিকার সেখানে সব থেকে বড় জয়। তাই আমেরিকা চেয়েছিল বারবার করে তৃতীয় বিশ্বের দেশগুলোকে হাতিয়ে নেওয়ার। কিন্তু তৃতীয় বিশ্বের দেশ তো তৃতীয় বিশ্বের দেশ, যে দেশের ওপর 200 বছর ধরে শাসন করেও নিজের সর্বাধিক শক্তি প্রয়োগ করেও যে দেশকে নিজেদের কবলে আনতে পারেনি ইংরেজরা, সেই দেশকে কি এত সহজে আমেরিকা কবলে আনতে পারবে? এখানেই প্রশ্ন উঠে আসতো। আর এই প্রশ্ন থেকেই জন্ম নিয়েছিল ব্রিক্স। 2001 সাল, 2001 সালে জিম ও'নিল তার একটা সুন্দর আর্টিকেলে তিনি এই ব্রিক্সকে কয়েন করেছিল। আর্টিকেলটার নাম কি ছিল? ছিল বিল্ডিং বেটার গ্লোবাল গভর্নেন্স ব্রিক। বিল্ডিং বেটার গ্লোবাল গভর্নেন্স ব্রিক। এবার এই ব্রিক ব্রিক যে করে আমরা লাফাচ্ছি, ব্রিকের ভিতরে যে দেশগুলো ছিল সেই দেশগুলোকে নিয়েই কিন্তু ব্রিকটা তৈরি হয়েছে, এবং সেই দেশগুলোর প্রথম অক্ষরকে নিয়ে বা নামের প্রথম অক্ষরকে নিয়েই কিন্তু ব্রিক সংগঠনটি তৈরি হয়েছে। ব্রিকের যে সংগঠনটি ছিল সেখানে বি বলতে বোঝায় ব্রাজিল। একটু যদি ম্যাপটা খুলে দেখি আমরা আমরা দেখতে পারবো ব্রাজিল কোথায় অবস্থিত। ব্রাজিল অবস্থিত ঠিক আমেরিকার নিচের পোর্শন অথবা লাতিন আমেরিকাতে। তারপরে রয়েছে রাশিয়া, ব্রাজিলের ঠিক উল্টো প্রান্তে একটা আলাদা রিজিয়ন। তারপরে রাশিয়ার ঠিক নিচে রয়েছে ইন্ডিয়া, এবং রাশিয়া আর ইন্ডিয়ার মাঝখানে কে রয়েছে? রয়েছে চাইনা। কে রয়েছে? রয়েছে চাইনা, যে ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে নিজেকে গড়ে তুলেছে। তারপরে 2010 সাল নাগাদ আমরা ব্রিকে অ্যাড হতে দেখেছি এস, অথবা সাউথ আফ্রিকা। এই সাউথ আফ্রিকার ভিতরে কি আছে? সব থেকে বেশি মিনারেলস আছে। দেশটার ভিতরে সব থেকে মিনারেলস আছে, সব থেকে বেশি মিনারেলস আছে। এবং শুধু সাউথ আফ্রিকা বলে না, আফ্রিকার রিজিয়নটাতে প্রত্যেকটি দেশেই মিনারেলসে ভর্তি। এবং আমি যে যে রিজিয়নগুলোর কথা বললাম, এই প্রত্যেকটি রিজিয়নে, প্রত্যেকটি দেশের ওপর আমেরিকা নিজের আধিপত্যকে কায়েম করতে চেয়েছে। কলোনাইজেশনকে বা ফিজিক্যাল কলোনাইজেশনকে সে কিন্তু অ্যাডাপ্ট করেনি। সে করতে চেয়েছে ক্যাপিটালিস্ট সিস্টেমকে স্প্রেড করতে, এবং সেটা আরো বেশি ভয়ানক। সেটা আরো বেশি ভয়ানক। আর এই অবস্থা থেকে এই দেশগুলোকে উঠিয়ে নিয়ে আসার জন্য যে নতুন ধরনের অর্গানাইজেশন গড়ে উঠেছিল তার নামই হচ্ছে ব্রিক্স। তার নামই হলো ব্রিক্স। এই ব্রিক্সটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল ডিপ্লোম্যাটিক পলিটিক্যাল এন্টিটি হিসাবে। শুধু তাই নয়,
ব্রিক্স তো তৈরি হয়ে গেছিল 2006 সালে। 2006-এ আমরা দেখেছি ব্রিক্সকে তৈরি হতে। কোথায়? রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে ব্রিক্সকে আমরা তৈরি হতে দেখেছিলাম। সালটা কত? 2006। তখনও ব্রিক্সের এত রমরমা বাজার ছিল না। রমরমা বাজারটা কখন হলো জানেন? রমরমা বাজারটা হয়েছিল 2008 সালে, যখন ফিনান্সিয়াল ক্রাইসিস ধরা পড়েছিল এবং তার ফলে সারা বিশ্ব যখন তোলপাড় হয়েছিল, তখন ব্রিক্স কিন্তু একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হিসাবে উঠে এসেছিল। এখানে ব্রিক্স কিন্তু বা ব্রিক্সের কিন্তু কোনো রকম অর্গানাইজেশনাল ফর্ম হিসাবে তার কিন্তু এক্সিস্টেন্স নেই। তবে ব্রিক্স এর হেডকোয়ার্টার আছে। কোথায় আছে? ব্রিক্সের হেডকোয়ার্টার আছে সাংহাই শহরে। আর এটা কোথায়? চাইনাতে। ব্রিক্সের হেডকোয়ার্টার কোথায়? সাংহাই শহরে। সাংহাই শহরটা কোথায়? চাইনাতে। এখানে অথবা এই অবধি আশা করি কোনো প্রবলেম নেই। এইবার আস্তে আস্তে আমরা একটুখানি ভিতরে প্রবেশ করব ব্রিক্সের। এবার এই ব্রিক্সের যখন ভিতরে প্রবেশ করতে যাব, তখন আমরা দেখতে পারবো যে এখানে কতগুলো ডিক্লারেশন সাইন করা হয়েছিল। অনেক সামিট হয়েছে ব্রিক্সে, এবং ব্রিক্সের যে প্রত্যেক বছর যে সামিট গুলো হয়, সেই সামিট গুলোতে আমরা দেখতে পারবো অ্যালফাবেটিক্যালি দেশগুলোকে চেঞ্জ হতে, দ্য চেয়ারম্যানশিপ প্রত্যেকটা দেশে চেঞ্জ হয় অ্যালফাবেটিক্যালি। যে যে বছর ব্রাজিল হয়েছে, তার পরের বছর চেয়ারম্যানশিপ যাবে হচ্ছে রাশিয়ার কাছে, তার পরের বছর চেয়ারম্যানশিপ যাবে হচ্ছে ইন্ডিয়ার কাছে, তার পরের বছর চাইনার কাছে, তার পরের বছর সাউথ আফ্রিকার কাছে, তার পরের বছর ইরানের কাছে, তার পরের বছর ইজিপ্ট, ইথিওপিয়া, ইউএই এবং ইন্দোনেশিয়া। নামগুলো একটু অদ্ভুত লাগছে, তাই না? আগে হ্যাঁ, ব্রিক্স যে অর্গানাইজেশনটা রয়েছে, সেই অর্গানাইজেশনের আরো অনেক দেশ অ্যাড হয়েছে। 2010 সালের পরের কথা বলছি আমি। 2024 সাল নাগাদ কয়েকটি দেশ অ্যাড হয়েছে ব্রিক্সের। কি কি? ইথিওপিয়া, ইজিপ্ট, ইরান এবং ইউএই। এ কটি দেশ অ্যাড হয়েছে ব্রিক্সে 2024 সাল নাগাদ। 2025 সাল নাগাদ ব্রিক্সে অ্যাড হয়েছে ইন্দোনেশিয়া। আমি দেশগুলোর নাম কেন বলছি, কেন ব্রিক্স এই দেশগুলোর নাম এর প্রথম অক্ষর এখনো অ্যাড করা হয়নি, প্রশ্ন আছে তাই না? এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাবো। হয়তো এই ভিডিওতে দেওয়া সম্ভব হবে না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তবে হ্যাঁ, এই দেশগুলো বা পরবর্তীকালে ব্রিক্সে যে দেশগুলো অ্যাড হয়েছে, 5টি নেশন, সুপার নেশন, ব্রিক্সের যে 5টি নেশন আছে, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা, এই 5টি নেশন বাদেও বাদ বাকি দেশগুলো কিন্তু ব্রিক্সে সমান ভূমিকা পালন করছে। কিরকম ভাবে? ব্রাজিল এগ্রিকালচারের উপর বেশি জোর দিচ্ছে, বোঝা গেল। রাশিয়া এনার্জির উপর বেশি জোর দিচ্ছে, কমোডিটিস এর উপর বেশি জোর দিচ্ছে। ইন্ডিয়া সার্ভিসের উপর বেশি জোর দিচ্ছে। চাইনা ম্যানুফ্যাকচারিং এর উপর বেশি জোর দিচ্ছে। সাউথ আফ্রিকা মিনারেলস এবং সাউথ আফ্রিকান গেটওয়ের উপর জোর দিচ্ছে। ইজিপ্ট, ইথিওপিয়া, এরা পপুলেশন গ্রোথ এবং এগ্রিকালচারাল সেক্টরের উপর বেশি গ্রোথ দিচ্ছে, বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করছে। এবং শুধু তাই নয়, আমরা যদি দেখি যে এর সাথে সাথে আমরা যদি ইউএই কে যদি দেখি, তাহলে আমরা সেখানে কি দেখতে পারবো? ইউএই কিন্তু ফিনান্সিয়াল সাপোর্ট প্রোভাইড করছে ব্রিক্সকে। এবং ইন্দোনেশিয়া, যে 2025 সালে ব্রিক্সে অ্যাড হয়েছিল, সে এগ্রিকালচার এবং নানা ধরনের প্রোডাক্টস এক্সপোর্টের উপর সে বেশি জোর দিচ্ছে। এবং এতগুলো দেশ যে ব্রিক্সের ভিতরে রয়েছে, প্রত্যেকটি দেশের একটাই লক্ষ্য, ইকোনমিক ডেভেলপমেন্ট, ইকোনমিক গ্রোথ। কারণ তারা এমন এমন রিজিয়ন থেকে বিলং করছে, যে রিজিয়নগুলোতে কিন্তু কোনো না কোনো সময়ে কলোনাইজেশন ছিল। এবং এই কলোনাইজেশন শুধুমাত্র যে আমেরিকা করেছে এমনটা নয়, ইউরোপিয়ান ইউনিয়নের বেশ কিছু দেশ এই রিজিয়নগুলোর উপর তারা কলোনাইজেশন করেছে। তারা ধেকে ধেকে কিন্তু তাদেরকে এক্সপ্লয়েট করেছে, তাদের কালচারকে মেরেছে, তাদের সোসাইটিকে ধ্বংস করেছে। আমরা দেখতে পেয়েছি তারা
এত কিছু করার পরেও যখন তাদের মন ভরেনি, তারা দেশটাকে দুভাগ করে দিয়ে গেছে। এই হেজিমনি থেকে বের করার জন্য তারা কিন্তু নিজেদেরকে তৈরি করেছে শক্তিশালী করে। আর শক্তিশালী মানুষ কখন হবে? যখন তারা ইকোনমিতে সব থেকে বেশি গ্রো করবে, ইকোনমিক ডেভেলপমেন্ট যখন তারা ভালো পরিমাণে করতে পারবে, তখনই কিন্তু সেই দেশটা বেশি শক্তিশালী হবে। এবার আমি এখানে তিনটে ডিক্লারেশনের কথা বলেছি। ফার্স্টে যে ডিক্লারেশন হয়েছিল সেটা হচ্ছে ফর্টালেজা ডিক্লারেশন, 2014 সালে 6 সামিটে হয়েছিল। কোথায়? ফর্টালেজা শহরে। শহরটা কোথায়? চাইনাতে। এবার এই ফর্টালেজা শহর যেটা হয়েছিল, সেই ফর্টালেজা শহরে মেইন যে পারপাস ছিল সেটা হচ্ছে এনডিবি কে তৈরি করা, ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক। তার কাজ কি? ওয়ার্ল্ড ব্যাংকের অল্টারনেটিভ হিসাবে কাজ করা। এই এনডিবি কি করবে? এনডিবি ওয়ার্ল্ড ব্যাংকের অল্টারনেটিভ হিসাবে তো কাজ করবেই, এবং এতগুলো যে দেশ ব্রিক্স এর ভিতরে রয়েছে তাদের ভিতরে একটা ইকোনমিক কোঅপারেশন গড়ে তুলবে। আজব জিনিস। একদম খুব প্রিপেয়ার করছে ব্রিক্স নিজেকে, দারুণ ভাবে প্রিপারেশন নিচ্ছে, ভাবার বাইরে। এর পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি ব্রাসিলিয়া ডিক্লারেশন। কবে হয়েছিল? 11 সামিটে হয়েছিল। আচ্ছা, 11 সামিটটা কবে হয়েছিল? 6 সামিট যদি 2014 সালে হয়, 11 সামিট কবে হবে? 2019 সালে। কোথায় হয়েছিল? নামটা ভালো করে দেখো, ব্রাসিলিয়া ডিক্লারেশন। ব্রাসিলিয়া ডিক্লারেশন নামটা একটু ব্রাজিলের সাথে চেনা চেনা লাগছে না? আগে হ্যাঁ, হয়েছিল ব্রাজিলেই। 2019 সাল নাগাদ এই ব্রাসিলিয়া ডিক্লারেশন হয়েছিল কোথায়? ব্রাজিলে। আচ্ছা, ব্রাসিলিয়া ডিক্লারেশনের মেন পার্সপেক্টিভ কি ছিল? ছিল আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের ভিতরে যে নানা ধরনের হেজিমনিক রিফর্মস গুলো আছে সেগুলোকে আবার নতুন করে চেঞ্জ করা, যাতে তারা এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর ওপর নিজেদের আধিপত্য যাতে প্রয়োগ না করতে পারে। এই জন্য ব্রাসিলিয়া ডিক্লারেশন হয়েছিল 11 সামিটে ব্রিক্সের। এর পরবর্তীকালে যে সামিটটা হয়েছিল সেটা হচ্ছে মস্কো সামিট বা মস্কো ডিক্লারেশন। কোথায় হয়েছিল? রাশিয়াতে। এর মেন পার্সপেক্টিভ কি ছিল? 2020 থেকে 2025 সালের ভিতরে ইকোনমিক পার্টনারশিপকে আরো স্ট্রং করা। কাদের মধ্যে? ব্রিক্স এর যে কান্ট্রি গুলো আছে তাদের মধ্যে। এবার ইকোনমিক পার্টনারশিপকে স্ট্রং করা যাবে সে তো বুঝলাম, কিন্তু মস্কো ডিক্লারেশনের আরেকটি কারণও ছিল। সেই কারণটি কি? অ্যান্টি টেররিজম। অ্যান্টি টেররিজম হচ্ছে সব থেকে বড় কারণ মস্কো ডিক্লারেশন। কারণ আমরা দেখেছি যে ইকোনমিক গ্রোথ ঠিক তখনই সম্ভব যখন টেররিজমকে একেবারে নির্মূল করা যায়। কারণ টেররিজম থাকলে কোনো দেশই অথবা কোনো রিজিয়ন কিন্তু নিজেকে খুব ভালোভাবে গড়ে তুলতে পারবে না। উদাহরণ ইরান, উদাহরণ ইরাক। এছাড়া আরো দেশ আছে, পাকিস্তান, বাংলাদেশ, নাম নিলে আরো অনেক দেশ চলে আসে। এবার এই দেশগুলো হয়তো মিনারেলসে খুব ভালো, তারা খুব ভালো এক্সপোর্ট করছে, তাদের কাছে প্রচুর মিনারেলস আছে, কিন্তু এই দেশগুলোতে এত করাপশন আর এত টেররিজম বা টেররিস্ট অ্যাক্টিভিটি হচ্ছে, যার কারণে কিন্তু এই দেশগুলো কিন্তু নানা কারণে পিছিয়ে পড়ছে। আফগানিস্তানের কাছে কি মিনারেলস নেই? কেন তারা পিছিয়ে পড়ছে? কারণ ওই একটাই, টেররিজম। সাউথ আফ্রিকার কাছে কি মিনারেলস নেই? আছেই তো। কেন পিছিয়ে পড়ছে? সেখানে প্রচুর পরিমাণে করাপশন আছে। এই হচ্ছে মেন কারণ। আর এই কারণেই ব্রিক্স তৈরি হচ্ছে, যাতে একটা ইকোনমিক ডেভেলপমেন্ট অথবা ইকোনমিক গ্রোথকে এনশিওর করা যায় এই রিজিয়ন গুলোতে, এবং একটা কাউন্টার হেজিমনি যাতে তৈরি করা যায়, অথবা আমেরিকার যে ওয়েস্টার্ন ক্যাপিটালিস্ট হেজিমনি আছে সেটাকে যাতে ব্রেক করা যায়, তার কারণেই কিন্তু ব্রিক্সটা তৈরি হয়েছিল। আশা করি এইটুকু ভিডিওর মাধ্যমে বা এইটুকু একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা ব্রিক্সকে পুরোপুরিভাবে জেনে নিতে পারলাম। এর পরের ভিডিওতে আমরা ব্রিক্স এর সামিট গুলোকে নিয়ে আলোচনা করব ওয়ান বাই ওয়ান, তাতে ব্রিক্স এর পুরো টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ একটা ভিডিওর ভিতরে কিন্তু ব্রিক্স এর সবটুকু জিনিসকে নিয়ে আলোচনা করা পসিবল না। আমরা ওয়ান বাই ওয়ান অথবা একের পর এক সামিট গুলোকে আমরা বসাবো, কবে হয়েছিল, কোন সালে হয়েছিল, এবং সেই সামিট গুলোর গুরুত্ব কি,
সেই সামিটগুলো কেন গুরুত্বপূর্ণ আজকের দিনে, সেগুলোও আমরা আলোচনা করব। আজকের জন্য এইটুকু। চলো, পরের ভিডিওতে আবার দেখা হবে।